এলএনজি থেকে দেশে প্রতিদিন সরবরাহ হয় সর্বোচ্চ 105 কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস, কিন্তু বর্তমানে সেটি কমতে কমতে 50 কোটিরও নিচে নেমে গেছে। এলএনজি সরবরাহে অর্ধেকের নিচে নামায় যা হবার তাই হলো। গ্যাসের সব ধরনের গ্রাহক বড় রকমের সংকটে পড়েছেন এবং এই পরিস্থিতিতে একটা আশাবাদ এসেছে। আগামী 2 সপ্তাহের মধ্যে স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাথে এটাও বলেছেন, ক্ষতিগ্রস্ত যে এলএনজি টার্মিনাল সেখান থেকে ধাপে ধাপে গ্যাস সরবরাহ বাড়ানোর একটা পরিকল্পনা করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, সেই পরিকল্পনাটা আসলে কি? পরিস্থিতি যা রয়েছে সেটা কবে নাগাদ আসলে স্বাভাবিক হতে পারে, কোন প্রক্রিয়ায়? আলাপ করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল আলম এবং আছেন বিকেএবি এর সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং অধ্যাপক শামসুল আলম, শুরুতে আপনার অভিজ্ঞতা থেকে একটা বিষয়টি জেনে নিতে চাই। বিদ্যুৎ প্রতিমন্ত্রী দারুণ একটা আশাবাদ দিলেন বটে যে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে, কারণ এক্সিলারি টার্মিনাল থেকে ধাপে ধাপে গ্যাস সরবরাহের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, কবে নাগাদ ঠিক হবে সেটা মন্ত্রী ভালো বলতে পারেন, যারা কাজ করছেন তারা ভালো বলতে পারেন, কিন্তু আমাদের সবার মাথা থেকে একটা প্রশ্ন আসছে যে এলএনজি সেবার মতো একটা বড় পরিসর মাত্র 2টা টার্মিনালের উপরে নির্ভরশীল, মানে এখানে আমাদের পরিকল্পনার ঘাটতি নাকি বাস্তবতা অনুসারে আমাদের সক্ষমতার একটা ঘাটতি ছিল? আপনার অভিজ্ঞতা কি বলে শুনে? প্রথমত, এলএনজি কি একটা নির্ভরযোগ্য জ্বালানি যা আমাদের দেশীয় গ্যাসের স্বল্পতার বিকল্প হতে পারে? এই প্রশ্নটার জবাবটা আগেই নিষ্পত্তি হতে হবে। 2 নম্বর হচ্ছে, নিরবচ্ছিন্ন এলএনজি সরবরাহ হচ্ছে না, এটা অতীত অভিজ্ঞতা বলে। আজকের যে দুর্ঘটনা বা ব্যত্যয় বা বিপত্তি, সেটা আকস্মিকও বলা যাবে না এবং দুর্ঘটনাও বলা যাবে না। এটা ধারাবাহিকভাবে নানা কারণে নানাভাবে ডিস্টার্ব হয়, এবার একটা উপায়ে ডিস্টার্ব হয়েছে। চাহিদা মাফিক গ্যাস সরবরাহ করা যাচ্ছে না, আবার এদিকে দেশীয় গ্যাস সরবরাহ দ্রুত কমে যাচ্ছে, সেখানে মজুত আবিষ্কার হচ্ছে না, আবার উৎপাদনও বাড়ানো যাচ্ছে না। এই সেক্টরে যারা অভিজ্ঞ এবং পেশাদার ব্যক্তি তারা বলছেন পুরো চলমান কূপগুলোকে সংস্কার করে উৎপাদন বাড়ানো যেতে পারে এবং আরো অনুসন্ধান চালালে ব্যাপক গ্যাস পাওয়া যেতে পারে, যেটা গত বছরগুলোতে বা বিগত সরকারের আমলে এটার উপরে নজর দেওয়া হয়নি। গ্যাস রপ্তানির আন্দোলন দীর্ঘ 1 দশক বা 1 যুগেরও বেশি সময় ধরে চলেছে গ্যাস রপ্তানির বিরুদ্ধে, আর গ্যাস রপ্তানির পক্ষে সরকারের অবস্থান ছিল ইতিবাচক। সুতরাং এই সাংঘর্ষিকময় পরিস্থিতি অতিবাহিত হয়ে গেছে, গ্যাস উত্তোলনের অনুসন্ধান হয়নি, পরিশেষে জনগণের তীব্র প্রতিবাদ এবং গণদাবির মুখে গ্যাস রপ্তানি বন্ধ হয়ে যায়। গ্যাস রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজস্ব গ্যাস উত্তোলনের বিষয়টি গুরুত্ব পায়নি এবং আমদানির উপরে চলে গেছে। সেই আমদানি যে আমাদের চাহিদা মিটাবে সেইটার লক্ষ্যে চলে গেছে, সেটা আমি মানতে বা বুঝতে নারাজ। এবার আসেন ক্রস বর্ডার এনার্জি ট্রেডিং পলিসির দিকে তাকান, তাহলে ভারত থেকে তেল আসবে এখানে, গ্যাসও আসবে এখানে, বিদ্যুৎ আসবে এখানে, কয়লাও আসার কথা রামপালে, এখানে সব কথা শোনা গেছে। অর্থাৎ বাংলাদেশ জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আমদানিকারক দেশে পরিণত হবে। ভুটান এবং নেপাল থেকে বিদ্যুৎ আমদানির প্রশ্ন যখন এসছে, তখন দ্বিপাক্ষিক ভাবে এই চুক্তি হবে, ভারতীয় পলিসি ইন্টারফেয়ার করে, অর্থাৎ ভারত বিদ্যুৎ কিনবে, সেই বিদ্যুৎ আমরা কিনবো, অর্থাৎ বাণিজ্যিক দরে, বেনিফিটটা সর্বসাকুল্যে ভারত বেশি পাবে। এইভাবে এনার্জি পলিসিটা এই আঞ্চলিকভাবে নির্ধারিত হয়ে গেছে এবং তার আওতায় এনার্জি সেক্টর উন্নয়ন হচ্ছে। আমরা এই দক্ষিণ এশিয়ার দেশগুলো এই আঞ্চলিক জ্বালানি উন্নয়নের যে পলিসির আওতায় আমরা পড়ে গেছি, সেখানেই আমাদের জ্বালানি নিরাপত্তার বিষয়টি
জিম্মি হয়ে গেছে। একদম, আমি একদম স্পষ্ট হলাম আপনার কাছ থেকে। তার মানে পলিসিগত দুর্বলতায় আসলে আমরা সবচেয়ে বড় ভুগছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অন্য কথা বলছেন। আমি একটু মোহাম্মদ ফজলুল হক আপনার একটা মতামত একটু নিতে চাই। আজকে আমরা বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে গত 6 মাসে $3.65 বিলিয়ন জ্বালানি আমদানি করতে হয়েছে। তার মানে একটা বিপুল অঙ্কের জ্বালানি আমদানি করতে হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের প্রায় 56,000 কোটি টাকার যে বিল, সেটা তারা পরিশোধ করেনি, সেটা আমাদের সরকারকে এখন করতে হচ্ছে, ভর্তুকি হিসেবে দিতে হচ্ছে। ফলে দেশে যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সেখানে প্রভাব পড়ছে। সব কিছু বিবেচনায় নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন এই খাতের প্রধান সংকট হচ্ছে আর্থিক সংকট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পলিসি সংকটটাও বিশাল। আপনার অবজারভেশন আসলে কি বলে, পলিসিগত সংকটটা বেশি নাকি আর্থিক? আপনি যদি তর্কের খাতিরে বলেন তাহলে দুটোই হয়তো সত্যি, কারণ এই পলিসিগত ঘাটতির মানে রেজাল্ট হচ্ছে আজকে যে আর্থিক সংকটের মুখে আপনি পড়েছেন, যেটা শামসুল আলম সাহেব যথাযথভাবে বলেছেন। উনি অনেক বিশেষজ্ঞ আমাদের এই ব্যাপারে, মানে ওনার উপরে তো আমি ঠিক কথা বলার ঠিক না, কিন্তু ওনার সঙ্গে আমি অ্যাড করতে চাই এইটাই যে পলিসি যদি টাইমলি, যে পলিসিটা যদি নেওয়া হতো, আমাদের লোকাল এক্সপ্লোরেশনের দিকে যদি আমরা মানে মনোযোগটা দিতাম, তাহলে আজকে কতগুলি বেনিফিট হতো। একটা বেনিফিট হতো যে আমাদের এই সংকটটা হতো এত ঘনীভূত হতো না, এবং এই সংকটকালীন সময়ে আমাদেরকে যে, যেমন ধরেন যুদ্ধকালীন সময়ে আমাদেরকে মানে ওই বিদেশি সরবরাহের দিকে মুখাপেক্ষী হতে হয়েছে, সেইটা হতে হতো না, এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর যে একটা প্রচন্ড চাপ পড়েছে এখন, যেটা মাননীয় মন্ত্রী আজকে বলেছেন, সেই চাপটাও কিন্তু আজকে হতো না। সুতরাং এটা কিন্তু একেবারে পিওরলি উইন 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 সিচুয়েশন, শুধু উইন উইন না, উইন 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 সিচুয়েশন। এটা ত্রিমাত্রিক মানে লাভের মতো একটা সিচুয়েশন ছিল। সো আমরা মনে করি এখন যেটা হচ্ছে সেটা ফায়ার ফাইটিং হচ্ছে, যে গ্যাস সরবরাহ যেটা কম, আপনার সিএনজি স্টেশনের মালিক বললেন 2 PSI। আমি আপনাকে আজকে সকালে আমার ফ্যাক্টরির কথা বলতে পারি, ওইখানে PSI ছিল 1.25 to 1.5, এরকম একটা রেঞ্জে ওঠানামা করছিল সকাল 11টার দিকে। সো পরিস্থিতিটা খুবই সংকটজনক। অনেক বাসায় চুলা জ্বলছে না, ঢাকা শহরের কথা আমি জানি, অনেক এলাকাতে চুলো জ্বলছে না, জ্বললেও কখনো মাঝরাতে আসছে, কখনো আসছে না পরিস্থিতি। আর এখন যেটা ওই প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, ওইটাও কিন্তু ফায়ার ফাইটিং, যে এখন ওনাদেরকে পরিস্থিতির বিবেচনা ফায়ার ফাইটিং ওনাদেরকে করতে হবে, সরকারকে এটা তো আর ওনারা অ্যাভয়েড করতে পারবেন না। কিন্তু মানে সময় যতই ফুরিয়ে যাক, আমি এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে শামসুল আলম সাহেবের সঙ্গে আমি কথা বলছিলাম যে গভর্নমেন্টের একটা লং টার্ম পলিসি ইমিডিয়েট নেওয়া দরকার। হ্যাঁ, যে সেটা পাশাপাশি দুটো জিনিস পাশাপাশি থাকা দরকার, কারণ আমি মনে করি পলিসির অভাবেই আজকের এই অর্থনৈতিক সংকটের মূল কারণ। কিন্তু কিন্তু আপনাদের দিক থেকে উদ্বেগটা কি সরকারের বিভিন্ন মহলে তো জানাবার কথা, ব্যবসায়ীরা যারা আছেন, যারা আসলে এই জাতীয় এলএনজি নির্ভর সেবাগুলোকে ব্যবহার করে ব্যবসা করেন, উদ্বেগজনক বিষয়টা তাদের সবচাইতে বেশি। আপনারা আসলে সরকারের কাছে তুলে ধরেছিলেন কিনা যে পলিসিগত দুর্বলতা? আমার তো মনে হয় যে আমরা বিগত মানে এই সরকার নিয়ে 3 সরকারের কাছে আমরা মানে উদ্বেগ বরাবরই, কারণ এটা আমাদের ব্রেড অ্যান্ড বাটারের প্রশ্ন। হ্যাঁ, যে আমরা যদি গ্যাস সরবরাহ ঠিক মতো না হয়, বিদ্যুৎ ঠিক মতো না থাকে, কারণ একটার সঙ্গে সম্পর্কিত, আমাদের উৎপাদন ব্যাহত হয়, সিম্পলি উৎপাদন ব্যাহত হয়। হ্যাঁ, এবং এটা আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলে 76% দাম বৃদ্ধি করা হয়েছে, তারপরে দাম বৃদ্ধির পরে গ্যাস সরবরাহ আরো কমে গেছে। সো আমরা আমাদের উদ্বেগের কথা সবসময় জানিয়েছি, আমরা অন্তর্বর্তীকালীন সময়েও সরকারের কাছে জানিয়েছি, আমরা কোনো ফল পাইনি। আমরা এখন যেহেতু একটা নতুন সরকার এসেছে, নির্বাচিত সরকার বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছেন, আমরা প্রত্যাশা রাখতে চাই যে এই ফায়ার ফাইটিং এর পাশাপাশি দ্রুততম সময়ে একটা লং টার্ম সলিউশনের দিকে আমাদের যাওয়া উচিত। এবং আমাদের এই জ্বালানির, শামসুল আলম সাহেব অবশ্যই আরো ভালো বলবেন, যে এই জ্বালানির নিরাপত্তা, এটা দেশীয় অর্থনীতির নিরাপত্তার স্বার্থে, জ্বালানির নিরাপত্তার স্বার্থে আমাদের নিজস্ব সরবরাহ, নিজস্ব উত্তোলনের দিকে মনোযোগটা আরো অনেক বেশি দেওয়া দরকার। আমি আসলে এই পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম, আপনাকে ধন্যবাদ, আপনি আছেন। অধ্যাপক শামসুল আলম একটু বলবেন, মানে আমরা যদি জটিলতায় না পড়ি তাহলে কখনো পলিসিগত দুর্বলতা নিয়েও কথা বলি না, আর্থিক সংকট নিয়েও আমরা কথা বলি না। যখনই দুর্বলতার মধ্যে আমরা পড়ে যাই তখন এগুলো নিয়ে আলাপের মধ্যে আসে। নিজস্ব উৎস খুঁজে বের করা এবং একই সঙ্গে আমাদের যে এলএনজি আছে তার বিকল্প আসলে কি হতে পারে, এগুলো নিয়ে আমরা কখনো ভেবেছি বা সেরকম কোনো তৎপরতা আপনার চোখে পড়েছে? আমার কাছে অলওয়েজই মনে হয়েছে আমরা কন্টিজেন্সি প্ল্যানে চলছি, এবং আমরা অ্যাডহক বেসিস অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি বা চলে এসেছি।
এবং সংকটকে কখনো সংকট হিসেবে স্বীকৃতি দিচ্ছি না। এবং এটা একটা বলা যেতে পারে যে জ্বালানি সেক্টর বা জ্বালানি নিরাপত্তা এখন ডেথ বেডে আছে, তাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা। প্রতিমন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে আমরা 2 সপ্তাহের মধ্যে ঠিক করে দিচ্ছি, হ্যাঁ ঠিক তো হবেই। আপনার টার্মিনাল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো কারণে জ্বলে গেছে, সেটা রিপেয়ার করতে 2 সপ্তাহ সময় লাগবে, তারপরে ঠিক হবে। জ্বালানি সরবরাহ ঠিক হবে, যাক ওখানে জ্বালানি সরবরাহ বলতে আমি এলএনজি সরবরাহ, কিন্তু জ্বালানি নিরাপত্তা কি ঠিক হবে? নিশ্চয়ই না। এই জ্বালানি নিরাপত্তা ঠিক হওয়ার বিষয়টি নিয়েই যেটা ফজলুল হক সাহেব বলছিলেন যে দীর্ঘমেয়াদী দূরদর্শী চিন্তার জায়গা থেকে আসতে হবে। এইবার আসুন সেই চিন্তার খোরাক কারা যোগাবে? আইনে বলা আছে বিআরসি যে বিআরসি সরকারকে যে কোনো সময় সরকার চাইতে পারে, সেও সুমোটো পরামর্শ দিতে পারে। এবং জ্বালানির ব্যাপারটি সবসময় আমরা ইমার্জেন্সির মধ্যে আসি এবং প্রায় বছরের পর বছর ধরে। আপনি কি বিআরসি কে জিজ্ঞেস করে দেখেন, বিআরসি কোনোদিন সরকারকে নিজের জায়গা থেকে কোনো পরামর্শ দেয়নি। তার মানে বিআরসির দৃষ্টিতে দেশে খুবই জ্বালানি সেক্টরে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এরকম একটা প্রতিষ্ঠান যে একমাত্র রেগুলেটরি প্রতিষ্ঠান, যে রেগুলেটরি প্রতিষ্ঠানের দায়িত্ব যে জ্বালানি নিরাপত্তা সহ সকল প্রকার জ্বালানি সুবিচার এবং জ্বালানি শাসন নিয়ন্ত্রণ করা, সে যে দামে এলপিজির দাম নির্ধারণ করে সে দামে বাজারে পাওয়া যায় না, সেখানে তার কিছু বলার নেই। আচ্ছা, এক্ষেত্রে আপনি একটু সাজেশন দেবেন, আমরা কি জ্বালানি নিরাপত্তায় সবচেয়ে সফল দেশগুলো তালিকা তৈরি করে আমাদের সক্ষমতা অনুসারে কোনো একটাকে মডেল হিসেবে দাঁড় করাতে পারি কিনা? দেখুন, এই জ্বালানি নিরাপত্তার বিষয়টি যদি আপনি আসেন, তাহলে প্রথমত হচ্ছে যাদের জ্বালানি সম্পদ নেই তারা কি জ্বালানি নিরাপত্তার ব্যাপারে খুব সুবিধাজনক অবস্থায় আছে? যদি জাপানের কথা বলেন, তার যা নিজস্ব জ্বালানি নেই, জ্বালানিতে তারা স্বনির্ভর নয়, কিন্তু তাদের জ্বালানি নিরাপত্তা সর্বোচ্চ যারা নিশ্চিত করতে পেরেছে তাদের দলে তারা। তার মানে তারা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই গুরুত্বটা তাদের কাছে বেশি। এবং জ্বালানি নিরাপত্তার সংজ্ঞাটা তারা যথাযথভাবে অনুধাবন করে এবং করেছে। এইবার ফিরে আসেন, জ্বালানি রপ্তানির উপর নির্ভরশীল চীন স্বয়ং, এবং তারা কল্পনাও করতে পারে না যে এসি ছাড়া বাস করা যায়। তারা রুফটপ সোলার দিয়ে যে বিদ্যুতের চাহিদা মেটাবে, এতে তাদের দরকার হয় না। তারা এতখানি জ্বালানির ক্ষেত্রে সমৃদ্ধ, জ্বালানি নিরাপত্তা তারা এই লেভেলে চলে গেছে। এইবার আসেন ভিয়েতনামের কথা বলেন, তারা অত্যন্ত প্রপিপুল জ্বালানি নীতি অনুসরণ করে, ভোক্তা বান্ধব যারা জনবান্ধব জ্বালানি নীতি অনুসরণ করে। আমরা সরকারকে বারবার বলে এসেছি যে সরকার মুনাফাখোর হবে না। সরকার যদি আজকে জ্বালানি সেক্টরের মুনাফা ত্যাগ করে তাহলে কত ব্যয় কমাতে পারে সে হিসাবটা করে একদম। কিন্তু এখানে আপনার কথা শুনে অনেকে হয়তো এটা জানতে চাইবেন যে আমাদের সামনে যখন জাপান বা ভিয়েতনামের মতো ঘটনাগুলি স্পষ্ট, তারা কিভাবে আসলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে জ্বালানি সম্পদশালী না হওয়ার পরও, তাহলে আমরা আসলে এই কাজগুলো করতে কোথায় গিয়ে বাধা পাচ্ছি? আমরা বাধা পাচ্ছি প্রথমত হচ্ছে সরকার বলতে আমরা কি বুঝি সেটা আগে বুঝতে হবে। সরকার মানে সরকারের দপ্তরের একজন পিয়ন সরকারের অংশ, সেও সরকারের সফলতা ব্যর্থতায় ভূমিকা রাখে। তাহলে এবার আসেন সরকারের এক্ষেত্রে সরকারের জ্বালানি শাসনে যারা জড়িত আছে, রেগুলেটরি সিস্টেমে যারা জড়িত আছে, তারা তাদের দায়িত্ব পালনে কতখানি সক্ষম, এবং তাদেরকে বেতন ভাতাতি সব বিদ্যুৎ বিল জ্বালানি বিলের সঙ্গে আমরা দিচ্ছি, সরকারও দেয় না। তারা কি আমাদের সেবা করে? তারা কি অলিগারকে পরিণত হয়ে যায়নি? তারা কি গোষ্ঠীগত বেসরকারি খাতের এই অবৈধ ব্যবসা বাণিজ্যকে কি তারা প্রমোট করে না? তারা কি সংরক্ষণ করে না? পিপিপির নামে প্রাইভেট মানে সব জায়গায় আসলে দুর্নীতি এবং জবাবদিহিতার অভাব, এই দুটো কারণে আমরা বারবার পিছিয়ে যাচ্ছি, তাই তো? এই দুটো কারণে পিছাচ্ছি। তারপরেও বড় কথা যে আমার বিদ্যুৎ কিনতে হবে, আমি পয়সা দেব, আমার কাছে সে সমস্যার সমাধানের জন্য কেন জানা হবে না, আমার কাছে কেন শোনা হবে না? আমি একেবারে শেষ পর্যায়ে আসছি। আমি একটু মোহাম্মদ ফজলুল হক আপনার একটা মতামত নিতে চাই। আপনি শুনছিলেন অধ্যাপক শামসুল আলম খুব চমৎকার করে বলছিলেন আমরা বিইআরসি কে কখনোই সরকারকে প্রশ্ন করতে দেখিনি, কিন্তু আমরা তো বিইআরসি কে প্রশ্ন করতে পারি। আমরা আসলে সেটা করতে পারছি কিনা? আমরা কিন্তু প্রশ্ন করি সরকারকে।
মানে বিএসসি মানে গণশুনানির নামে যে সমস্ত জিনিস আয়োজন করে তখনও এই প্রশ্নগুলি উত্থাপিত হয়, সমালোচনা হয়, কিন্তু বিএসসি বরাবরের মতোই মানে আমরা যেটা বুঝি যে সরকারের যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণটাই তাদের মূল লক্ষ্য। তাদের নিজস্ব যে সক্রিয়তা আছে, তাদের মানে তাদের যে ক্ষমতা আছে, তাদের যে পরিধি আছে কাজ করবার, সেইখানে তারা যদি আরেকটু সক্রিয় হতো এবং তারা যদি সরকারকে, তারাও কিন্তু সরকারের একটা অংশ এক অর্থে, জি। তারা যদি সরকারকে একটা পথ নকশা পথরেখা দেখাতে পারতো, তাহলেও কিন্তু আমার মনে হয় যে আমরা আরো জোর পেতাম যে সরকারি একটা সংস্থা একই সুরে কথা বলছে। কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। এবং আমি কথা শেষ করতে চাই এই বলেই, যেহেতু নতুন একটা সরকার এসেছে, নতুন অঙ্গীকার নিয়ে জনগণের কাছে, আমরা আশা করতে চাই দীর্ঘদিনের যে অনিয়ম, দুর্নীতি এবং একটা ছকে বাঁধা মানে একটা সিস্টেমের ভিতরে এই জ্বালানির নিরাপত্তা আবদ্ধ হয়ে আছে, জ্বালানি সরবরাহের নিরাপত্তা আবদ্ধ হয়ে আছে, এই সরকার দ্রুততম সময়ে সেই বেড়াজালটা ভেঙে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাত দেবেন। অবশ্যই মানে এটার পাশাপাশি এই ফায়ার ফাইটিং যেটা চলছে এটা করতেই হবে সরকারকে, যতক্ষণ না পর্যন্ত না, সরকারকে তো করতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে সরকার যখন সেটাতে সিরিয়াস না হয় তখন বিভিন্ন স্টেক হোল্ডারদের আসলে সেই ভূমিকা থাকে। ছোট করে 1 মিনিটের মধ্যে বলবেন আসলে কার কি ভূমিকা থাকা প্রয়োজন? এটা যার যার ভূমিকা থাকা দরকার। স্টেক হোল্ডার বলতে যারা ব্যবহারকারী দিকে আছে, যেমন ধরেন আজকে আপনি যেই মানে আপনি যারা মানে সিএনজি চালক, উনি তো এত পলিসি টলিসি এত কিছু বোঝে না, কিন্তু ওনার ভয়েস কিন্তু উনি ঠিকই রেজ করছেন। আপনি ঢাকা শহর দিয়ে গেলে সিএনজি স্টেশনের পাশে দেখবেন সেই তেলের হাহাকারের সময় এখন সিএনজি স্টেশনে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার লাইন, হ্যাঁ, মানে গত কয়েকদিন এটা দেখছি। আপনি ইন্ডাস্ট্রি মালিকরা তারা কিন্তু তাদের মানে কনসার্নটা বরাবরই বলে আসছে। যারা থিঙ্ক ট্যাঙ্ক লাইক শামসুল আলম সাহেব আরো যারা আছেন তারাও কিন্তু তাদের কথা বলছেন, তার মানে অর্থনীতি সম্পদের সুবিধাভোগী যারা আছে প্রত্যেকে আসলে এই সম্পদের নিরাপত্তার জন্য আসলে ভয়েসটাকে রেইজ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। সামনে কোনো আয়োজন নিশ্চয়ই আবার কথা হবে আপনাদের সঙ্গে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম ছিলেন আমাদের সঙ্গে, ছিলেন বিকেএম এর সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। থাকুন ৭১-এর সাথে।